This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আজ শেষকৃত্য। তৃণমূল কংগ্রেসের তরফে প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জানাবেন তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নিগমবোধ ঘাটে আজ সকাল 11:45 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনী তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। মনমোহন সিং এর প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে কংগ্রেস সদর দপ্তর থেকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর তার নশ্বর দেহতা বার করা হয়েছে এবং তা শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়ার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আজ সকাল 11:45 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনী তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। তার প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। এই মুহূর্তে কংগ্রেসের দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে তার নশ্বর দেহ, আপনারা দেখতে পাচ্ছেন। আজ নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। সেনাবাহিনী তত্ত্বাবধানে হবে তার গোটা শেষকৃত্য প্রক্রিয়া। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আজ শেষকৃত্য সম্পন্ন হবে তৃণমূলের তরফে। তাকে শেষ শ্রদ্ধা জানাবেন লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নিগমবোধ ঘাটে সকাল 11:45 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনী তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। ইতিমধ্যেই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে আপনাদের TV9 বাংলায়। একেবারে কংগ্রেসের সদর দপ্তরে তার নশ্বর দেহ নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। নয়াদিল্লি থেকে টেলিফোন লাইনে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর তার নশ্বর দেহ তা কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আর কি হবে এবং গোটা শেষকৃত্য যে প্রক্রিয়া তা কিভাবে সম্পন্ন হবে? দেখো, এই মুহূর্তে 3 নম্বর মতিলাল নেহেরু মার্গ থেকে তার মরদেহ নিয়ে আকবর রোডে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে 10 জনপদ অর্থাৎ যা সোনিয়া গান্ধীর বাড়ি, যে জায়গাতে মনমোহন সিং বারবার পা রেখেছেন এবং বারবার মনমোহন সিং এর সঙ্গে গান্ধী পরিবারের সঙ্গে তার সম্পর্ক, তার দীর্ঘ 50 বছরের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তাকে বারবার ধরে এই গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কই তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে। সেই গান্ধী পরিবারের যে মূল বাড়ি 10 জনপদ, সেই জায়গায় এই মুহূর্তে তার যে গাড়ি করে তাকে নিয়ে আসা হচ্ছে, সেই গাড়ি এই মুহূর্তে ক্রস করলো 26 আকবর রোডে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছে তার মরদেহ। সেখানে কংগ্রেস নেতৃত্ব অপেক্ষা করছে। সকাল থেকেই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সেখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই এসে উপস্থিত হয়েছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের PWCর প্রত্যেক নেতৃত্ব তারা সেখানে উপস্থিত রয়েছে। এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ নিয়ে আসা হচ্ছে, সেনাবাহিনীর গাড়িতে নিয়ে আসা হচ্ছে এবং সেনাবাহিনীর 3টি ইউনিট অর্থাৎ বায়ুসেনা থেকে শুরু করে সেনাবাহিনী এবং তার পাশাপাশি নেভি, তারা প্রত্যেকে এখানে এই মরদেহ নিয়ে আসার ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থাপনার কাজ তারা করছে। এখানে 1 ঘন্টা সময় এই মরদেহ থাকবে, যেখানে কংগ্রেসের PWC মেম্বার সহ কংগ্রেসের বাবর নেতারা অর্থাৎ যে রাজ্যে কংগ্রেসের সরকার রয়েছে বা ইন্ডিয়া জোটের সরকার রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীরা তারা প্রত্যেকে থাকবেন। ইন্ডিয়া জোটের প্রত্যেক শীর্ষস্থানীয় নেতারা সেখানে থাকবেন। যে খবর আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তারা দিল্লি বিমানবন্দরে নেমেছেন। তারাও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছচ্ছেন এখানে এবং তারাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তারা এখানে শেষ শ্রদ্ধা জানাবেন। এবং যখন আমি কথা বলছি, এই মুহূর্তে 26 আকবর রোড কংগ্রেসের সদর দপ্তরে প্রবেশ করতে চলেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ। মনমোহন সিং তিনি এমন একজন ব্যক্তি
যার ব্যক্তিগত জীবনের প্রজ্ঞা, তার দীর্ঘদিনের যে প্রচেষ্টা, অর্থাৎ তিনি শুধুমাত্র একজন রাজনীতিক নন, বরং একজন রাজনীতিকের ঊর্ধ্বে। একেবারে নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার কথা হবে। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের কংগ্রেসের সদর দপ্তরে, সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর তার নশ্বর দেহ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা জানাবেন কংগ্রেসের শীর্ষ নেতারা। নজর রাখবো পরের খবরে। হাওড়া ব্যান্ডেল শাখায় দুর্ভোগ চরমে। হাওড়া শাখার হরিপাল এবং নালিকুল স্টেশনে ব্রিজের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল, যার ফলে যাত্রী দুর্ভোগ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো, সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, সহকর্মী সৌভিক। হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে যে বেনারস সেতু, সেই বেনারস সেতু সংস্কারের জন্য কিন্তু প্রচুর যে লোকাল ট্রেন সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং মূলত শেওড়াফুলি লোকাল, ব্যান্ডেল লোকাল এইগুলোই কিন্তু বাতিল হয়েছে এবং সেই বাতিল হওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে পড়ছে। যেটা এই বাতিল হওয়ার জন্য কিন্তু যে ট্রেনের টাইম টেবিলও কিন্তু অনেকটা চেঞ্জ হওয়াতে দূরপাল্লা যে ট্রেনগুলো সেগুলো কিন্তু লেট যেমন হচ্ছে, পাশাপাশি যে লোকাল ট্রেনে যেসব যাত্রীরা আসে এক একটা ট্রেনে কিন্তু অনেক বেশি পরিমাণ যাত্রী উঠছে এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকে অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং এই বেশ কয়েকদিন এই দুর্ভোগ চলবে এমনটাই কিন্তু রেল সূত্র মারফত জানা যাচ্ছে। যেহেতু ব্রিজের সংস্কারের কাজ চলছে তার জন্য কিন্তু এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া ব্যান্ডেল শাখায় 4 জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে আছে, না এখনো পাইনি, জানি না এখনো। বাচ্চা নিয়ে প্রত্যেকদিন এরকম ভাবে আমাদের অসুবিধায় পড়তে হচ্ছে। কি বলবো, এরকম ভাবে কষ্ট করে যেতে হচ্ছে। 1 ঘন্টা না, অসুবিধা তো অনেক কিছুই হচ্ছে, কারণ আমার এখন কাজের জায়গায় ডিউটি যাবো কিন্তু যেতে পারছি না, এটাই হলো ব্যাপার। শুধুমাত্র হাওড়া ব্যান্ডেল নয়, বছরের শেষ রবিবার শিয়ালদা শাখাতেও বাতিল 45টি লোকাল ট্রেন। দমদম জাংশন স্টেশনের ডাউন সাব আরবান লাইনে হবে মেরামতির কাজ। তার ফলে শনিবার রাত 11টা থেকে টানা 7 ঘন্টা ওই লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে বিঘ্নিত হবে শিয়ালদা থেকে বনগাঁ, ডানকুনি, হাসনাবাদ এবং শিয়ালদা মেন শাখায় ট্রেন পরিষেবা। ফলে বর্ষা শেষে চরম দুর্ভোগের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে শিয়ালদা রুটের ছবি দেখাচ্ছি, শিয়ালদা লাইনে, সেখানেও শনি এবং রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেখাচ্ছি হাওড়ার ছবি, সেখানেও মেরামতির কাজের জন্য আগামী 2 দিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে বছর শেষে যাত্রী ভোগান্তি হবে এই 2 শাখাতেই, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পরে খবরে নজর রাখবো। মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত এলাকায় বিএসএফ এর জালে 3 বাংলাদেশি, অধরা আরও 3 জন। ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, ভারতে এসেই তারা পরিচয়পত্র বানায়। অনুপ্রবেশকারীরা এই মুহূর্তে 3 জন ধরা পড়েছে, কিন্তু এখনো অধরা রয়েছে 3 জন। আরো বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকে সহকর্মী কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, যেটা জানা যাচ্ছে 3 জন এখনো পর্যন্ত ধরা পড়েছে। তারা কিন্তু ভারতে প্রবেশের পর বিভিন্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করে ফিরেছেন। যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি ধরপাকড় শুরু হয়েছে, সেই পরিস্থিতির ভয়ে কিন্তু তারা বাংলাদেশে পালাবার চেষ্টা করছিল। সেই সময় 3 জন গ্রেপ্তার হয়েছে। তবে বিএসএফ এর করা এফআইআর রয়েছে আরো 3 জনের নাম, অর্থাৎ 6 জনের নাম। তার বাকি 3 জন পালাতে সক্ষম হলেও বা ভারতের কোন অংশে লুকিয়ে রয়েছে সেটা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি যে একের পর এক যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ, তারা প্রথমে আধার কার্ড এবং জাল নথি বানিয়ে তৈরি করে কিন্তু দক্ষিণ ভারত রাজ্যে কাজে গিয়েছিল। এই মুর্শিদাবাদের রানীতলা এলাকা দিয়ে গত অক্টোবর মাসে 41 জন দক্ষিণ ভারতে কাজ করে ফেরার সময় পুলিশের জালে ধরা পড়ে। একের পর এক যেভাবে অনুপ্রবেশকারীদের করিডর হিসেবে বা স্বর্গরাজ্য হিসেবে মুর্শিদাবাদকে বেছে নিচ্ছে এবং যদি পরিসংখ্যানটি দেখো গত 3 মাসে 80 জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাশাপাশি আরো তো একটা প্রশ্ন উঠছে যে মুর্শিদাবাদ সীমান্তটাই কেন এত পছন্দ অনুপ্রবেশকারীদের, কেন তারা বারবার মুর্শিদাবাদ সীমান্ত হয়েই এই দেশে ঢোকার চেষ্টা করছে? দেখো, মুর্শিদাবাদের যেহেতু ভৌগোলিক পরিস্থিতি এবং যে বিএসএফ এর এলাকা, সেগুলো যদি দেখো বিএসএফ এর বেশিরভাগ অংশই কাঁটাতারহীন, অধিকাংশ এলাকাতেই কাঁটাতার নেই এবং ভৌগোলিক কারণ যেটা বলা হয় যে সংখ্যালঘু অধ্যুষিত এই মুর্শিদাবাদ জেলা, সেই জায়গায় তাদের মানে আভাস আচরণ বা তাদের সঙ্গে কিন্তু অনেকটাই মিশে যায়। অনেক ধন্যবাদ তোমাকে। তবে কোন উদ্দেশ্যে তারা ভারতে ঢুকতে যাচ্ছিল তদন্তে নেমেছে পুলিশ। আধার কার্ড বা তারা কোথায় তৈরি করলো, কিভাবে তৈরি হলো সেই আধার কার্ড, কারা সাহায্য করেছে, সেই খোঁজও চালাচ্ছে পুলিশ। অনেক ধন্যবাদ তোমায় কৌশিক।
দেখুন, জঙ্গি তো ধরা পড়ছে, সীমান্তে নজরদারির কড়াকড়ি হচ্ছে, কিন্তু তারপরেও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে কোথায়? পার্ক স্ট্রিট হোক বা হাঁসখালি, অনুপ্রবেশকারী অভিযোগে ধরপাকড় চলছেই। সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও অনুপ্রবেশ বারবার ভাবাচ্ছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে কেন গত কয়েকদিনে একের পর এক জঙ্গি ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে স্পষ্ট, ওপার থেকে ঢুকে পড়ছে জঙ্গিরা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, পুলিশ প্রশাসনে তৎপর হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে পার্ক স্ট্রিট থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। মার্কুই স্ট্রিট এলাকা থেকেও পাকড়াও। 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ আবিদুরের। 2023 সাল থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর। ধৃতের কাছ থেকে জাল আধার, ভোটার কার্ড বাজেয়াপ্ত। 10 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত আবিদুরের। কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছে থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। নদিয়ার হাঁসখালি, ধানতলা, গাংনাপুর থানা যৌথ অভিযান চালিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 3 বাংলাদেশির মধ্যে একজন মহিলা। 3 জনই বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে 3 দালালকে। ধৃতেরা হাঁসখালি, গাংনাপুর ও ধানতলার বাসিন্দা। এই কাজের সাথে কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা তাদেরকে এদেশে নিয়ে আসতে সহযোগিতা করছে বা আশ্রয় দিচ্ছে, সমস্তটাই খোঁজ চালাচ্ছে পুলিশ। শুধু নদিয়ায় নয়, সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও বেআইনি অনুপ্রবেশের সমস্যায় জেরবার। এই জেলার জলঙ্গি থেকে সুতি পর্যন্ত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেই সীমান্তের অনেক এলাকায় এখনো কাঁটাতাড়ি নেই। সেই সুযোগে বেআইনি অনুপ্রবেশ চলছেই। গত 3 মাসে মুর্শিদাবাদ পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলায় 80 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদে থাকছে, অনেকেই আবার কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। গত অক্টোবরে মুর্শিদাবাদে 66 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। নভেম্বরে গ্রেফতার হয়েছে 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ডিসেম্বরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শাব শেখ সহ 4 জন ধরা পড়েছে। অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়া 41 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিযায়ী শ্রমিক। তারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে কাজ করে এসেছে। সেই সঙ্গে আরো 10 থেকে 15 জন আছে বলে মনে করছে পুলিশ তদন্তে। ধৃত জঙ্গিদের জেরায় উঠে এসেছে লালগোলা, রানীতলা, রানীনগর, সাগরপাড়া, জলঙ্গি, শমশেরগঞ্জ, সুতি এলাকা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। গোয়েন্দাদের অনুমান, দক্ষিণ ভারতে এখনও লুকিয়ে রয়েছে 10 থেকে 15 জন জঙ্গি। বিএসএফ এর পাশাপাশি জেলা পুলিশও সীমান্ত লাগোয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। সুপ্রিয়, মহাদেব ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। গতকাল রাতে মানবাজারের বেট অফিস সংলগ্ন জঙ্গল ছেড়ে পালিয়ে এবার শুশুনিয়া পাহাড়ের পিছনে অবস্থান করছে বাঘিনী জিনাত। নামোপাড়া এলাকার রাস্তায় বাঘিনীর পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। গতকাল দিনভর পুঁইশা গোড়ার জঙ্গলে তাকে জাল দিয়ে ঘিরে রেখেও কোনো লাভ হয়নি। রাতে জাল টপকে বেরিয়ে যায় বাঘিনী জিনাত। ফলে বন দফতরের এই কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ জাল দিয়ে ঘিরেও বাঘিনীকে নিজেদের কবজা করতে না পারায় উঠছে প্রশ্ন। অর্থাৎ জাল পেতে হোক বা টোপ দিয়ে হোক কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। আচ্ছা, কেন ধরা যাচ্ছে না? উপত্যকা আর গুহা সম্বলিত রাইকা পাহাড় শ্রেণীর শ্যাডো জোনই এর মূল কারণ। রাইকা, ঝাড়া, ভাঁড়ারি একের পর এক সারিবদ্ধ পাহাড়, ঘন জঙ্গল আর ঝোপঝাড়ে ঢাকা। পাহাড়ের মাঝে মাঝে রয়েছে গভীর উপত্যকা। পাহাড়ের বিভিন্ন অংশে রয়েছে ছোট বড় নানান গুহা। সেই উপত্যকা এবং গুহার শ্যাডো জোনেই মাঝে মধ্যেই ঢুকে পড়ছে জিনাত। শ্যাডো জোন হওয়ায় সেখান থেকে রেডিও কলারের সিগন্যাল আর বাইরে আসছে না। ফলে মাঝে মধ্যেই কিছুক্ষণের জন্য করে হারিয়ে যাচ্ছে জিনাত। ফের পাহাড়ের আনাচে কানাচে ঘুরে বনকর্মীরা শুরু করছেন জিনাতের খোঁজ। গত কয়েকদিন ধরে এভাবেই বনকর্মীদের সঙ্গে কার্যত লুকোচুরি খেলছে বাঘিনী জিনাত। খাবার মানে সৎ আছে ওধারে, আর এদিকেও আছে সৎ। এই সতে জল খাচ্ছে ওখানে, ওই সতটাই খাবার বলতে তো তেমন হ্যাঁ শুকর টুকর তো আছেই। জঙ্গলে তো অনেক কিছু প্রাণী আছে, তো সেই প্রাণীগুলোকে মনে হচ্ছে ওদেরকে খেয়ে থাকছে, ওটার জন্যে টোপ খাচ্ছে না। এই রাস্তার মধ্যে কোথায় কোথায় রেখে দিচ্ছে টোপ। টোপগুলো তো জঙ্গলের উপরে নিয়ে যেতে হবে, তো তবে তো কাজটা হবে।
একদিকে যখন পুরুলিয়ায় জিনাত আতঙ্ক, তখন বাঁকুড়ায় হাতির আতঙ্কে ঘুম ছুটেছে মানুষের। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় আসা প্রায় ৬২টি হাতি এখন বড়জোড়ার পাবরায় ঘুরে বেড়াচ্ছে। এই জঙ্গলের মধ্যেই হাতির দলের গতিবিধি সীমাবদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতর, কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। একদিকে যখন পুরুলিয়া জেলা বাঘিনী জিনাতের আতঙ্কে কার্যত কাটা, সেই সময় বুকে কাঁপন ধরাচ্ছে বাঁকুড়া জেলায় আসা ৬২টি হাতির দল। এই ৬২টি হাতির দল বিষ্ণুপুরের বনাঞ্চল অতিক্রম করে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বড়জোড়া ব্লকের পাবোয়ার এই জঙ্গলে। এই যে ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে ৬২টি হাতির একটি দল, এবং যে দলে রয়েছে বেশ কিছু দলছুট হাতিও। এই দলছুট হাতি মাঝে মধ্যেই অন্ধকার, রাতের অন্ধকার নামলেই তারা হানা দিচ্ছে পার্শ্ববর্তী যে ধান জমি রয়েছে, আলুর জমি রয়েছে সেখানে। এই হাতিগুলা যখন তখন বেরিয়ে যায়, রাত্রের দিকে বেশি বেরোয়। দিনের বেলাতে হয়তো পাবোয়া আপনার ওই পাশে আছে যে মাতারা আশ্রম পাবোয়াতে, সেখানে ঢুকে যাচ্ছে। ডাকাইসিনি এগুলো তো দিনের বেলাতেও বেরিয়ে যাচ্ছে। আর বছর এই যে প্রত্যেক বছর আর বছর একবার মৃত্যুর হাত থেকে বাঁচলাম। হাতি ধান ঘর ভেঙে বার করে নিয়ে গেল, বস্তায় কুড়ে যাচ্ছিলাম, আবার হাতি ফের আবার রিপিট তাড়া করে। বাড়ির কাছে আপনার খামার টামার আছে, তো বাড়িতে অনেক সময় চলে আসছে, অনেক সময় কি প্রতি বছরই আসছে। সব কিছুরই একটা একটা পরিবেশ অনুযায়ী এক একটা জিনিসের ভয় তো রয়েছে, কোথাও বাঘের, কোথাও হাতির। তবে বাঘের ভয়টাও বেশ ভালো রকমই ভয়, কারণ ওর তো মানুষই খাবে, এরা তো মানুষ মারবে না, হয়তো বাই চান্স পড়ে গেলে চোখের সামনে। আমরা বলেছি সরকারি যে খাদ্য, সেই খাবারটা কিনে আপনারা ডে বাই ডে দিন, যাতে করে বাইরে বেরোতে না পারে। রেঞ্জার সাহেব বললেন যে দেখুন আমরা তো গার্ড দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হতে দেবো না। দেখুন, হাতি সংরক্ষণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই টাকাগুলো সমস্ত পরিমাণে লুট হয়ে গেছে, এবং সেই হাতিগুলো খিদের জ্বালায় আজকে ছুটে চলে আসছে। এবং তার বড়জোড়া অঞ্চলে যে সমস্ত কৃষকরা রয়েছে, গ্রামের মানুষরা রয়েছে, তাদের প্রতি বারবার এই হাতির আক্রমণ শুরু হচ্ছে। একদিকে বাঘের আতঙ্ক, একদিকে হাতির আতঙ্ক। বিরোধীদের দাবি যে সরকারি সদিচ্ছার অভাবেই এই হাতির দল বিক্ষিপ্ত হয়ে পড়ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, যদিও শাসক দল সে কথা মানতে নারাজ। বাঁকুড়া বড়জোড়ার পাবোয়ার জঙ্গল থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আরও একবার নজর রাখবো সরাসরি নয়াদিল্লির দিকে, কারণ আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য, তারই এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে তোড়জোড় চলছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেসের সদর দপ্তরে এসে পৌঁছেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নশ্বর দেহ। সেখানে এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তার অগণিত ভক্ত, অনুগামী, সমর্থকেরা। এই মুহূর্তে একে একে কংগ্রেস নেতারা তারাও সদর দপ্তরে এসে পৌঁছেছেন, এবং আজ আরেক কিছুক্ষণ পরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে কংগ্রেসের নেতাকর্মী, সমর্থকরা এবং সর্বোপরি তার অগণিত ভক্ত, তার অনুগামীরা, তার সমর্থকেরা, তারা এই মুহূর্তে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কংগ্রেসের সদর দপ্তরের সরাসরি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে মনমোহন সিংয়ের তার নশ্বর দেহ, তার মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন তার অগণিত ভক্ত, অনুরাগীরা। আজ সকাল 11:45 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনী তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। রাহুল গান্ধী দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, তিনি শেষ শ্রদ্ধা জানালেন মনমোহন সিংকে। রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ শীর্ষ কংগ্রেস নেতারা তারা প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন উদার অর্থনীতির জনক মনমোহন সিংকে।